Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Inshallah. 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 For the next time, And the next time, we must use. we must use Inshallah. Inshallah. Yes, sir. Yes, sir. বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা শুরু করি। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস। এটা হচ্ছে তোমাদের প্রথম ক্লাস। এবং প্রথম ক্লাসে আমরা নবম এবং দশম শ্রেণীর শুরু থেকে আমরা কি করব শুরু করব, অর্থাৎ আমাদের বেসিক বা মৌলিক বিষয়গুলো আমাদের সবারই জানা দরকার, কি বলেন? এবং ধীরে ধীরে আমরা বেসিক শেষ করে অ্যাডভান্সের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো ইংলিশ আসলে হচ্ছে, তোমরা জানো যে আসলে ইংলিশ হচ্ছে একটি ভাষা। ইংলিশ কি বলো তো? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। আমরা সবাই জানি যে ইংলিশ একটি আন্তর্জাতিক ভাষা। আমাদের অনেকগুলো ভাষা আছে, যেমন আমরা বাংলা ভাষার কথা বলি, উই স্পিক ইন বেঙ্গলি। আমরা বাংলা ভাষার কথা বলি যে বিসাইডস বেঙ্গলি, বাংলার পাশাপাশি দেয়ার আর মেনি ল্যাঙ্গুয়েজেস অল ওভার দ্য ওয়ার্ল্ড। বিশ্বে অনেকগুলো ভাষা রয়েছে। যেমন কেউ হিন্দি ভাষার কথা বলে, আমাদের পার্শ্ববর্তী দেশের মানুষেরা হিন্দি ভাষার কথা বলে। কেউ আবার মনে করেন পার্শ্ববর্তী দেশ যেমন আমাদের পাকিস্তানে উর্দু ভাষার কথা বলে, আমরা বাংলা ভাষার কথা বলি। এরকম বিশ্বে অনেকগুলো কি আছে ভাষা রয়েছে বা ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো ইংলিশ এরকম হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আর এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক ভাষা। ইংলিশ আসলে খুব সহজ, ইংলিশ ইজ ভেরি ইজি, কিন্তু আমরা এটা ডিফিকাল্ট করে ফেলছি, আমরা এটা কঠিন করে ফেলছি। এই সহজ ভাষাটা আমরা কঠিন করে ফেলেছি। ইংলিশ যদি নিয়মিতভাবে আমরা সবাই যদি চর্চা করি, ইনশাআল্লাহ উই উইল বি সাকসেসফুল। অবশ্যই আমরা কি হব? সফল হব ইনশাআল্লাহ। আমরা সবাই কি হব? সফল হব ইনশাআল্লাহ। এর বাংলা অর্থ হচ্ছে সফল। তো ইংলিশের বেসিক বলতে, তোমরা যেহেতু নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো, ইউ আর স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10। যেহেতু তোমরা নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করতেছো, তোমাদের বেসিক থেকে ইনশাআল্লাহ আমি শুরু করি। তাহলে আজকে যে বিষয়টা দেখবো, একটু বেসিক থেকে শুরু করি। দেখো যে আমি এখানে একটা কি দিলাম, একটা রেখা দিলাম বা একটা দাগ টানলাম। সহজ কথা হচ্ছে একটা দাগ অথবা রেখা। মনে করো এটা একটা সেন্টেন্স। এটা একটা কি বলো তো? আচ্ছা, এটা সেন্টেন্স। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সেন্টেন্স বাংলা অর্থ হচ্ছে বাক্য। এখন বাক্য বা সেন্টেন্স কাকে বলে যদি জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ সেন্টেন্স বা বাক্য কাকে বলে, বাংলা অর্থ হচ্ছে বাক্য কাকে বলে। তো আমরা যদি বাংলায় বলি যে এক বা একের অধিক অর্থবোধক শব্দ। অনেকগুলো শব্দ, আমাদের চারপাশে অনেকগুলো শব্দ হয়। যেমন আমি যদি এই যে এটা আমার হাতে কি দেখতে পাচ্ছ, মার্কার পেন, এটা যদি আমি এখানে যদি ফেলে দেই, একটা অবশ্যই শব্দ হবে, কিন্তু এই শব্দটা কিন্তু ধরা যাবে না। তাহলে যে শব্দের অর্থ থাকবে এবং মানুষের মনোভাব প্রকাশ করবে, তবে শর্ত থাকে যে যে শব্দ অবশ্যই শব্দগুলোর অর্থ থাকবে এবং শব্দগুলো দ্বারা অবশ্যই মানুষের মনোভাব প্রকাশ করবে, প্লাস আর একটা শর্ত থাকবে সুশৃঙ্খল বা সুন্দরভাবে বসবে। তাহলে সুন্দরভাবে আমরা বলতে পারি যে এক বা একের অধিক অর্থবোধক শব্দ যখন সুশৃঙ্খল ভাবে বা সুবিন্যস্তভাবে বসে মানুষের মনোভাব প্রকাশ করে, তখন তাকে ইংরেজিতে কি বলে? সেন্টেন্স। বাংলায় বলে কি? বাক্য। বাক্য। তো যাই হোক, আমি আর বেশি কথা না বলি, এটা ধরো একটা সেন্টেন্স ও বাক্য। এই সেন্টেন্সের সবচেয়ে প্রথমে যেটা শুরুতে থাকে, এই জায়গায় থাকে কি? থাকে সাবজেক্ট। সাধারণত কি থাকে বলো তো তোমরা? সাবজেক্ট থাকে। তাহলে সেন্টেন্সের শুরুতে যেটা থাকে সেটার নাম হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টের বাংলা অর্থ হচ্ছে কর্তা। যে কাজটি করে তাকে বলা হয় কি? কর্তা। কর্তা। আর সাবজেক্টের পরে সাধারণত যেটা থাকে সেটার নাম হচ্ছে কি? ভার্ব। ভার্ব। এই ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া, অথবা আমরা সাধারণ অর্থে আমাদের ভাষায় বলি, আমরা বলি কি? কাজ। তাহলে আমাদের জিনিসটা বুঝতে হবে, যে কোনো সেন্টেন্স, ইংরেজি সেন্টেন্স শুরু হোক না কেন, বেশিরভাগ ক্ষেত্রে, সিংহভাগের ক্ষেত্রে শুরুতেই থাকে সাবজেক্ট, যার বাংলা অর্থ হচ্ছে কর্তা। কর্তা মানে যে কাজটি করে। এবং এই সাবজেক্টের পরে যেটি থাকে সেটার নাম হচ্ছে ভার্ব। ইংলিশে আমরা বলি ভার্ব। কেউ আমাদের যদি জিজ্ঞাসা করে, ইফ এনিবডি আস্কস আস, যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে বলুন তো ভার্ব কাকে বলে, তাহলে আমরা ইংলিশে বলতে পারি ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলা হয়? ভার্ব। ইংলিশে আমরা বলি ভার্ব, বাংলায় বলা হয় ক্রিয়া অথবা কি? কাজ। অর্থাৎ আমরা সহজে বলতে পারি যে ওয়ার্ড বা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে সেটাকে কি বলবে? ইংলিশে ভার্ব। তো ইংলিশে এই ভার্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটু পরে আমরা এগুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে যেটা দেখলাম সেটা হচ্ছে কোনো ইংলিশ সেন্টেন্সে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পরে থাকে কি? ভার্ব থাকে। তো আসলে এই সাবজেক্ট দিয়ে আমরা কাজ শুরু করে দেই।
তো আমরা জানি যে আসলে ইংলিশে যতগুলো মানুষ কথা বলুক না কেন, যত বই পুস্তক লেখা হোক না কেন, এই ইংলিশে যতগুলো বই পুস্তক লেখা হোক না কেন, যতগুলো কথা বলুক না কেন, এই কথাগুলোকে মূলত 8 ভাগে ভাগ করা হয় এবং এটার নামে দেওয়া হয়েছে ব্যাকরণ অনুযায়ী পার্টস অফ স্পিচ। এটা আমরা একটু হলেও জানি, আমরা 6-7 পড়ে এসেছি, কিন্তু বিষয়গুলো আমরা বুঝিনি। তো পার্টস অফ স্পিচ ইংলিশে বলে, বাংলা অর্থ হচ্ছে পদ। বাংলা অর্থ হচ্ছে কি? পদ। আমরা জানি ইংলিশে পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং সর্বশেষে কি? সেকশন। হ্যাঁ, আপনারা একটু রেসপন্স করবেন। যে ক্লাসে রেসপন্স হয় না, আমি মনে করি সেই ক্লাসটা কি মৃত হয়ে গেছে, ডেড ক্লাস। এজন্য আপনারা একটু কি করবেন আমার সঙ্গে, যে ইউ শুড রেসপন্স, আপনাদের যে রেসপন্স করা দরকার। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে দেখবো যে আসলে সাবজেক্ট, এটা নিয়ে আমরা কাজ শুরু করব। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, এই কর্তা দিয়ে আমরা কাজ শুরু করব। তো আমি বলেছিলাম যে ইংলিশে পার্টস অফ স্পিচ 8 প্রকার রয়েছে। এই 8 প্রকারের মধ্যে 2টা পার্টস অফ স্পিচ গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে শুরুতেই, যেটা শুরুতেই সবাই বলে, সেটার নাম হচ্ছে নাউন। তারপরে আসে কি? প্রোনাউন। এই নাউন প্রোনাউন দিয়ে এই সাবজেক্টটি বেশিরভাগ ক্ষেত্রে গঠিত হয়। 100 ভাগের মধ্যে 90 ভাগ গঠিত হয় নাউন প্রোনাউন দিয়ে। আমরা বুঝলাম ইংলিশে পার্টস অফ স্পিচ বা কথার অংশ, যেটাকে বলে পদ, এটাকে 8 ভাগে ভাগ করা যায়। শুরু 2টা নাউন, আর একটা নাম কি? নাউন পরে প্রোনাউন। নাউন মানে হচ্ছে কোন নামবাচক শব্দ, অর্থাৎ বিশেষ্য। শুদ্ধ বাংলায় বলা হয় নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো নাম বোঝায় তাকে কি বলে? ইংলিশে নাউন বলে। আর প্রোনাউন বলতে নামের পরিবর্তে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, পরিমাণ, এটা কি প্রোনাউন বলে? না। প্রোনাউন বলে যে নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ। যেমন ধরুন, একটা উদাহরণ ধরুন, যে হাসান একটা ছেলের নাম, যে হাসান একজন ছেলে, হাসান একজন ভালো ছেলে, হাসান প্রতিদিন মাদ্রাসা যায়, হাসান নিয়মিতভাবে ক্লাস করে, হাসান 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যে বারবার হাসান বলতেছি, আমরা কি হাসান শব্দটা পরিবর্তন করে সে কি ব্যবহার করতে পারি না? জি, অবশ্যই পারি। হাসান একজন ভালো ছেলে, সে প্রতিদিন মাদ্রাসায় যায়, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এই যে হাসানের পরিবর্তে আমরা যে সে ব্যবহার করতেছি, এই সেটাকে ইংলিশে বলা হয় প্রোনাউন, বাংলায় বলা হয় সর্বনাম। নামের পরিবর্তে ব্যবহৃত শব্দকে বলা হয় সর্বনাম, আর ইংলিশে বলা হয় কি? প্রোনাউন। ইংলিশে কি বলা হয় বলেন তো? প্রোনাউন। তাহলে আমরা দেখবো যে সাবজেক্ট মূলত 2টা পার্ট অফ স্পিচে গঠিত হয়। নাম্বার 1 হচ্ছে কি? নাউন, আর একটা নাম হচ্ছে কি? প্রোনাউন। আপনারা আমার লেখা ধরতে পারেন, বুঝতে পারেন? আচ্ছা, নাউন শব্দের অর্থ আমরা শিখলাম বিশেষ্য অথবা নামবাচক শব্দ, আর প্রোনাউন এর বাংলা অর্থ হচ্ছে সর্বনাম, যেটা নামের পরিবর্তে ব্যবহৃত হয়। এবার আসুন এই সাবজেক্ট আমরা ডিটেইলসে যাওয়ার চেষ্টা করি, একটু ধীরে ধীরে গভীরে যাওয়ার চেষ্টা করি। তাহলে এই 2টা জিনিস নিয়ে গঠিত হয়। আর এই 2টা জিনিস বোঝার জন্য, সহজভাবে বোঝার জন্য গ্রামারে আর একটা অধ্যায় দেওয়া হলো, যারা সহজে ভাষাটা যেন শিখতে পারে, সহজে যেন ভাষাটা ব্যবহার করতে পারে, এই জন্য আলাদা একটা চ্যাপ্টারের নাম দেওয়া হলো পার্সন। কি নাম দেওয়া হলো? পার্সন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা এখানে বসে আছেন, আপনারা অনেকে বলবেন, স্যারের এই লেকচারগুলো শুনবো কেন? কেন আমরা এই কথাগুলো শুনবো? আমরা তো নবম এবং দশম শ্রেণীতে পড়াশোনা করতেছি, আমরা বড় ক্লাসে উঠেছি, কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল করে দেবো, আপনার গ্রামাটিক্যাল 60 মার্ক আছে ইংলিশ সেকেন্ড পেপারে, আবার ফার্স্ট পেপারে বিভিন্ন ধরনের আইটেম আছে। এই আইটেমগুলোতে প্রতিটা আইটেমের ক্ষেত্রে আপনার পার্সন সম্পর্কে অবশ্যই প্রশ্ন আসবে। এবং আর 1 মিনিট কথা বলি নেই, আপনারা অনেকে ন্যারেশন বোঝেন না, অনেকে চেঞ্জিং সেন্টেন্স বোঝেন না, অনেকে সাফিক্স প্রিফিক্স বোঝেন না, অনেকে ট্যাগ পজিশন বোঝেন না, অনেকে কমপ্লিটিং সেন্টেন্স বোঝেন না, অনেকে রাইট ফ্রম ভার্বস বোঝেন না, অনেকে ফার্স্ট পেপারে ফিল ইন দি গ্যাপস আপনারা অ্যানসার করতে পারেন না। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কিন্তু ফিল ইন দি গ্যাপস বা শূন্যস্থান আছে না? নাই বলেন তো? তা প্রতিটা ক্ষেত্রে এই পার্সন কিন্তু কাজে লাগবে। যদি আপনি পার্সন ভালো করে না বুঝেন, আপনি ন্যারেশন অ্যানসার করা অসম্ভব। ইটস কোয়াইট ইম্পসিবল ফর ইউ, নট অনলি ফর ইউ, ফর এনি স্টুডেন্টস টু অ্যানসার অল দ্য গ্রামাটিক্যালস। সব গ্রামাটিক্যালস পরীক্ষার প্রশ্নের উত্তর করা অসম্ভব হয়ে দাঁড়াবে ইফ ইউ ডু নট হ্যাভ এনি কাইন্ড অফ নলেজ অফ পার্সন, যদি পার্সন সম্পর্কে তোমাদের কোনো ধারণাই না থাকে। এজন্য আমি ধীরে ধীরে চেষ্টা করি আসলে এই পার্সন কাকে বলে। আমরা জানি পার্সন ইংরেজি শব্দ, বাংলা অর্থ হচ্ছে পুরুষ। বাংলা অর্থ কি? পুরুষ। এই পুরুষ বলতে আমি কিন্তু একজন পুরুষ, এই পুরুষ সেই পুরুষ নয়, এটা হচ্ছে ব্যাকরণের পুরুষ। তার মানে হচ্ছে সেন্টেন্সের শুরুতে যে সাবজেক্ট থাকে, এই সাবজেক্টগুলোর নামে সুন্দরভাবে কৌশল করে নাম দেওয়া হয়েছে পার্সন। অর্থাৎ নাউন এবং প্রোনাউনের আরেকটি সুন্দর নাম বোঝার সুবিধাতে দেওয়া হয়েছে, ওটার নাম দেওয়া হয়েছে পার্সন। তাহলে পার্সন মূলত 2টা জিনিস নিয়ে গঠিত হচ্ছে, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে কি? প্রোনাউন। এটা সিংহভাগ গঠিত হয়েছে, আরো কিছু ব্যতিক্রম আছে, সেগুলো পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই দেখব।
জি অবশ্যই। তাহলে এখানে আমাদের যে পার্সন সম্পর্কে এটা নিয়ে একটু আলোচনা করি। পার্সন আরেকটা নাম কি আমরা বলতে পারি সাবজেক্ট। সাবজেক্ট এর বাংলা অর্থ হচ্ছে কর্তা। একটু আগে কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি যে কাজটি করে তাকে বলা হয় কর্তা। অথবা ইংলিশে আমরা বলতে পারি ভেরি গুড সাবজেক্ট বলতে পারি। ও ঠিকই বলছে, ইউ আর রাইট, ইউ আর কারেক্ট, তুমি সঠিক বলতেছো। হ্যাঁ, ওটা ইংলিশে বলা হয় সাবজেক্ট, বাংলায় বলি আমরা কর্তা। তাহলে এবার আসি এই পার্সন বা সাবজেক্টকে ইংলিশ ব্যাকরণ অনুসারে তিন ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 হচ্ছে কি ফার্স্ট পারসন, নাম্বার 2 হচ্ছে সেকেন্ড পারসন, নাম্বার 3 হচ্ছে থার্ড পারসন। এখন এটা নিয়ে আমি একটু আলোচনা করব। ফার্স্ট পারসন আমরা এটা ফার্স্ট সাবজেক্ট বলতে পারি। সেকেন্ড পারসন অথবা সেকেন্ড সাবজেক্ট আমরা আমাদের বোঝার সুবিধাতে আমরা ব্যবহার করতে পারি বা বলতে পারি। আর একটা হচ্ছে থার্ড পারসন অথবা থার্ড সাবজেক্ট আমরা বলতে পারি। এখন কথা হচ্ছে আমাদের বুঝতে হবে যে আসলে এই যে পারসন ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ব্যবহার করা হচ্ছে। পারসন মানে কি আসলে এই সাবজেক্টগুলোকে আলাদাভাবে বোঝার জন্য ওটার নাম দেওয়া হলো কি পারসন। তাহলে আমরা বলতে পারি ফার্স্ট পারসন অথবা ফার্স্ট সাবজেক্ট, সেকেন্ড পারসন অথবা সেকেন্ড সাবজেক্ট, থার্ড পারসন অথবা থার্ড সাবজেক্ট। এগুলো আমরা বোঝার সুবিধাতে ব্যবহার করতে পারি। এবার আমরা আরেকটু ডিটেইলস যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে এই যে ফার্স্ট পারসন বলতে বোঝাচ্ছে উত্তম পুরুষ, আর সেকেন্ড পারসনের বাংলা অর্থ হচ্ছে মধ্যম পুরুষ, আর থার্ড পারসনের অর্থ হচ্ছে নাম পুরুষ। তাহলে বাংলায় একটু জেনে নেই, পারসন শব্দের অর্থ হচ্ছে পুরুষ, আর ফার্স্ট পারসনের বাংলা অর্থ হচ্ছে কি উত্তম পুরুষ। উত্তম পুরুষ। সেকেন্ড পারসনের বাংলা অর্থ হচ্ছে মধ্যম পুরুষ, আর থার্ড পারসনের বাংলা অর্থ হচ্ছে নাম পুরুষ। ভেরি গুড। এবার আরো একটু আমরা গভীরে যাওয়ার চেষ্টা করি, ধীরে ধীরে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি। দেখুন ফার্স্ট পারসন মূলত দুইটি, একটা হচ্ছে আই আর একটা নাম হচ্ছে উই। এই আই এর বাংলা অর্থ হচ্ছে আমি, আর উই এর বাংলা অর্থ হচ্ছে আমরা। আর সেকেন্ড পারসনের বাংলা অর্থ হচ্ছে ইউ। ইউ এর বাংলা অর্থ কিন্তু পাঁচটি চলে আসে। অনেকে আমরা শুধু মনে করি ইউ এর বাংলা অর্থ একটা আসে, কিন্তু এটা আমাদের ভুল। এজন্য আমরা অনেকে ভুল করি, দ্রুত ইংলিশে কথা বলতে পারি না, গ্রামাটিক্যাল আমরা সবাই ভুল করে থাকি। যে ইউ এর বাংলা অর্থ পাঁচটি আসে। ইউ এর বাংলা অর্থ তুমি, ইউ এর বাংলা অর্থ আপনি, ইউ এর বাংলা অর্থ তোমরা, ইউ এর বাংলা অর্থ আপনারা, আর ইউ এর বাংলা অর্থ তুই। তাহলে পাওয়া যাচ্ছে মুখের উপর পাঁচটি। নাম্বার 1 হচ্ছে যে তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই। তাহলে ইউ এর বাংলা অর্থ পাঁচটা পাওয়া গেল। ইউ এর বাংলা অর্থ পাঁচটা হচ্ছে তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই। তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে আই এর বাংলা অর্থ হচ্ছে আমি, ইউ এর বাংলা অর্থ হচ্ছে কি আমরা, আর ইউ এর বাংলা অর্থ হচ্ছে তুমি, তোমরা, আপনি, আপনারা অথবা কি তুই। তো সবাই আমার সঙ্গে বলেন তো, বলেন আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া, হবে, আছে ছাড়া, থার্ড পারসন দ্বারা। আরেকবার হয়ে যাক, ওয়ান্স এগেইন এর বাংলা অর্থ কি আরেকবার, না? আচ্ছা বলেন আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া, হবে, আছে যারা, থার্ড পারসন দ্বারা। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আই এর বাংলা অর্থ আমি, উ এর বাংলা অর্থ হচ্ছে আমরা, ইউ এর বাংলা অর্থ তুমি, তোমরা। তাহলে এই তিনটি বাদ দিয়ে পৃথিবীতে বা ভবে যেটাই আমরা বলি না কেন, পৃথিবী, ভব, দুনিয়া, অর্থাৎ সবগুলো হচ্ছে থার্ড পারসন। সবগুলো হচ্ছে কি পারসন? থার্ড পারসন। আচ্ছা তোমাদের একটু উদাহরণ দেই, তোমরা দেখো, একটু লক্ষ্য করো। আমার মাথায় এটা হচ্ছে ক্যাপ। ক্যাপ কোন পারসন? ক্যাপ কিন্তু থার্ড পারসন। তাহলে ধরতে হবে ক্যাপ থার্ড পারসন। থার্ড পারসন। আমার হাতে তোমরা এটা দেখতে পাচ্ছ কলম, এটার নাম হচ্ছে মার্কার কলম, না? জি স্যার। মার্কার পেন বলে যেটা কি হোয়াইট বোর্ডে লেখা হয়। এটা জি কি স্যার। ব্ল্যাক বোর্ডে লেখা হয়? না, ব্ল্যাক বোর্ডে চক দিয়ে লেখে। এটা দিয়ে কি হোয়াইট বোর্ডে ব্যবহার করা হয় না? এটার নাম হচ্ছে মার্কার পেন। এই মার্কার পেন যদি আমরা লক্ষ্য করি ফার্স্ট পারসনে নেই, সেকেন্ড পারসনে নেই, তাহলে অবশ্যই এটা থার্ড পারসনে আছে। জি স্যার। তাহলে আমাকে ধরে নিতে হবে। এজন্য তোমাদের সহজ ভাষা বলতেছি যে আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া, ভবে, আছে যারা, থার্ড পারসন তারা। পারবো না? সবাই পারবো না? অবশ্যই পারবো। ইজ ইট ক্লিয়ার টু ইউ? তোমরা কি বুঝেছো? জি স্যার। বলতে হবে ইয়েস স্যার। ইয়েস স্যার। কি বলতে হবে বলে? ইয়েস স্যার। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ বললে কি আপনাদের টাকা পয়সা লাগে? না। এই জায়গায় তো কৃপণতা করা যাবে না, শিখতে হবে, শিখতে হবে। জি স্যার। আমি তোমাদের বোঝার সুবিধাতে এই শোনো, আমার প্ল্যান ছিল যে আই হ্যাড আ প্ল্যান দ্যাট I would conduct a class, the class must be in English. আমি আশা করেছিলাম আমার ক্লাসে আমি শুধু ইংলিশেই ক্লাসটা নেব, কিন্তু তোমাদের বোঝার সুবিধাতে আমি কি সহজভাবে বাংলায় কথাগুলো বলতেছি, এবং নেক্সট ক্লাসে কিন্তু আমি অনার্গলি ইংলিশে বলবো। ইয়েস স্যার। ইয়েস স্যার। সবাই বুঝতে পেরেছো? Yes, sir. This is the first class, and for the first class, for your better understanding, just I am using both language. That means Bengali and English, so that you can easily understand me. যাতে তোমরা খুব সহজে আমার কথাগুলো কি বুঝতে পারো। তাহলে আমরা এখান থেকে থার্ড পারসন আমরা বুঝতে পেরেছি। এবার
ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? জি, স্যার। আচ্ছা, এবার একটা জিনিস দেখো তো, লক্ষ্য করো। এখানে লিখলাম আই, এখানে লিখলাম মি, এখানে লিখলাম মাই, এখানে লিখলাম কি মাইন, আর এখানে লিখলাম মাইসেলফ। আচ্ছা, তোমরা লক্ষ্য করো তো কয়টি এখানে লিখলাম? 5টি। আমরা যদি একটু কাউন্ট করি, ইফ উই কাউন্ট, যদি আমরা গণনা করি 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে 5টি পাওয়া যাচ্ছে। এবং মনে রাখবে এদের নাম কি, এগুলো কিন্তু প্রোনাউন, আমরা পরবর্তীতে দেখবো। এই জন্য শুরুতে বলছিলাম পার্ট অফ স্পিচ 8টা, তার মধ্যে দুটো গুরুত্বপূর্ণ, একটি নাউন আর একটি হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউনের দেখো, এই যে আই উই, এই দুটো প্রোনাউন, এই দুটো প্রোনাউনের এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। কি প্রোনাউন বলা হয়? পার্সোনাল প্রোনাউন। এগুলো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখবো। এই পার্সোনাল প্রোনাউনের আবার ফর্ম বা গঠন হচ্ছে 5টা। এটাকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম, এটাকে বলা হয় অবজেক্টিভ ফর্ম, এটাকে বলা হয় পজেসিভ ফর্ম। দেখো ভালো করে দেখো, এটা সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ, এটা পজেসিভ, এটা ডাবল পজেসিভ, আর এটাকে বলা হয় রিফ্লেক্সিভ ফর্ম। কি ফর্ম? রিফ্লেক্সিভ। একটু বাংলাগুলো জানলে মনে হয় খুব ভালো হয় আমাদের, না? জি স্যার। আচ্ছা, আমি বললাম না ইয়েস স্যার বলবেন? ইয়েস স্যার। এরপরে যদি জি স্যার বলেন আমি ক্লাস নিব না। বলবেন, বলেন। ইয়েস স্যার। আচ্ছা, সবাই একটু বলি ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইনশাআল্লাহ। 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 For the next time Next time we must use we must use ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইয়েস স্যার। Yes sir. তাহলে এটা হচ্ছে আমাদের কি সাবজেক্টিভ। জি, স্যার। বাংলা অর্থ হচ্ছে আমি, আর মি বাংলা অর্থ হচ্ছে কি আমাকে, আর মাই এর বাংলা অর্থ হচ্ছে আমার। তাহলে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। আর এটাকে ডাবল পজেসিভ বলে। মাইন বলতে আমারটি বুঝাচ্ছে, আর মাইসেলফ বলতে আমি নিজে। বেশি গুরুত্ব জোর দেওয়া বুঝলে সেলফ যুক্ত হয়। মাইসেলফ বলতে আমি নিজে। অনেকে প্রায় বলে যে আমি নিজে সেখানে গিয়েছিলাম, যে আই মাইসেলফ ওয়েন্ট দেয়ার, আমি সেখানে নিজে গিয়েছিলাম এবং কি করেছিলাম, তার সঙ্গে দেখা করেছিলাম। এন্ড মিট হিম অথবা কি হার। Yes sir. দেখা করার ইংলিশ হচ্ছে মিট। দেখা করার ইংলিশ কি? Meat. আবার মিট শব্দের অর্থ হচ্ছে মাংস অথবা গোশত। বানানের কম বেশি আছে। এই জিনিসগুলো আমাদের কি বুঝতে হবে। আমরা বানানের কিন্তু কম বেশি আমাদের দেখতে হবে। তো দেখুন, একটা উদাহরণ দিয়ে দিলে বিষয়টা বুঝতে পারবে। দেখো, যে এম ই ই টি, এই মিট এর বাংলা অর্থ হচ্ছে দেখা করা অথবা সাক্ষাৎ করা। এটা কি হচ্ছে বলো তো? এটা ভার্ব। এটা দিয়ে কাজ করা বুঝাচ্ছে। দেখা করা বা কারোর সঙ্গে সাক্ষাৎ করা অর্থ মিট হয়। আর মিট, এম ই এ টি, এই মিট এটা হচ্ছে নাউন, এটার অর্থ হচ্ছে গোশত অথবা কেউ বলে এটাকে মাংস। এই মিট বলতে গোশত অথবা মাংস বোঝায়। তাহলে এটা হচ্ছে নাউন আর এটা হচ্ছে কি ভার্ব। তাহলে এই বিষয়গুলো কি গুরুত্বপূর্ণ না? Yes sir. আচ্ছা, আমরা তাহলে ধীরে ধীরে অগ্রসর হওয়ার চেষ্টা করি। আপনাদের খারাপ লাগতেছে? না স্যার। সবার কষ্ট হচ্ছে? যদি কষ্ট পান, খারাপ লাগে, তাহলে ক্লাস ক্লোজ করে দেই। কি বলেন? No sir. আচ্ছা, তাহলে আমি এই জায়গায় ছিলাম না। দেখেন আমরা বহু দূর চলে গেছি না? Yes sir. তাহলে এটা হচ্ছে সাবজেক্টিভ, এটা অবজেক্টিভ, এটা পজেসিভ, এটা ডাবল পজেসিভ, এটা রিফ্লেক্সিভ। তাহলে এখন আমার প্রশ্ন, বলেন তো, আপনারা শিখলেন যে পারসন তিন প্রকার: ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ভেরি গুড, ভেরি গুড, বেটার আন্ডারস্টুড। আপনারা সবাই ভালো বুঝছেন, আমিও ভালো বুঝছি, ঠিক আছে। তাহলে আমাকে বলেন তো মাইসেলফ কোন পারসন? Third person. দেখুন, আপনারা অনেকে ভুল করবেন। দেখুন, এই দুটো না বুঝলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই ঝামেলা হয়ে যাবে, আপনাদের ভালো করে বুঝতে হবে। এখানে আমি দেখুন, আপনারা সবাই দেখুন, আমি এখানে লিখে দিয়েছি ফার্স্ট পারসন শুধু আই এবং উই, আর সেকেন্ড পারসন শুধু কি লেখা হয়েছে? ইউ। আমি এজন্য বলছিলাম, সন্দেহ বলেছিলাম যে আমি, আমরা, তুমি, তোমরা সারা ভাবে আছে যারা থার্ড পারসন তারা। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি দেখেন তো মাইসেলফ কোন জায়গায় আছে? অনেক মনে করবে যে মাইসেলফ তো এই জায়গায় নেই, এখানে নেই, এটা থার্ড পারসন। যদি জি, কেউ স্যার। যদি অ্যানসার করে যে স্যার মাইসেলফ থার্ড পারসন, তাহলে সে 0 পাবে। তার অ্যানসার ভুল হবে, তার উত্তর ভুল হবে, সঠিক হবে না। কেন? কারণ আই থেকে এসেছে মাইসেলফ, তাহলে আই যদি ফার্স্ট পারসন হয়, মাইসেলফ ফার্স্ট পারসন। রাইট? এবার Yes sir. আপনারা সবাই বুঝছেন? Yes, sir. ক্লিয়ার? Yes sir. এখন যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে, বলুন তো মাইন্ড কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছি। Yes, sir. এজন্য বলছি ইংলিশ খুব মজার। ধীরে ধীরে আমাদের পরিক্রমা মাফিক ধীরে ধীরে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। এবার দেখুন, ইনশাআল্লাহ। Yes, sir. এবার দেখুন, উই এর বাংলা অর্থ আমরা না? জি স্যার। এখানে যদি বলা হয় যে আস, আস এর বাংলা অর্থ আমাদেরকে। উই এর বাংলা অর্থ হচ্ছে আমরা, আস এর বাংলা অর্থ হচ্ছে আমাদেরকে, আর আওয়ার এর বাংলা অর্থ হচ্ছে কি আমার। আবার আওয়ার্স মানে কি আমাদেরটি, আর আওয়ার সেলফ, আওয়ার সেলফস এর বাংলা হচ্ছে আমরা নিজেরাই। এখন ইফ এনিবডি আস্কস আস, যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে, বলুন তো প্লিজ টেল মি হোয়াট টাইপ অফ পারসন আস, আস কোন প্রকারের পারসন, তাহলে আমরা একটু হিসাব করে দেখবো। আস তো এই জায়গায় নাই, এই জায়গায় নাই, যদি কোনো থার্ড পারসন হয় সেটা ভুল হবে। তাহলে আমাকে খেয়াল করতে হবে যে উই থেকে উইর একটা ফর্ম, অবজেক্টিভ ফর্ম
প্রথম হচ্ছে আস, উই যদি ফার্স্ট পারসন হয় তাহলে আসটা অবশ্যই ফার্স্ট পারসন। ফার্স্ট জি স্যার তাহলে আশা করি ক্লিয়ার। জি স্যার তাহলে সবাই পার্সন সম্পর্কে বুঝেছি। তাহলে আপনি ইংলিশে 10 বলা চলে যে আপনি 100 এর মধ্যে 50% আপনি ইংলিশের নলেজ, আপনার সাধারণ নলেজ আপনার ওকে হয়ে গেল। ইনশাআল্লাহ স্যার তাহলে আমরা পার্সন সম্পর্কে আরো কিছু বলবো না স্যার আচ্ছা। তাহলে আপনাদের সবার কিন্তু খেয়াল আছে, খেয়াল নেই কিন্তু আমি আপনাদের আবার খেয়াল করে দিই। দেখেন এইভাবে প্রথমে একটা কি রাখছিলাম শুরুর দিকে এবং আপনাদের বলছিলাম শুরুতে কি থাকবে আচ্ছা বলুন তো সাবজেক্ট এবার কি থাকবে তারপরে তো অবজেক্ট এক্সটেনশন আদার জিনিসগুলো তো থাকবে। ইয়েস স্যার তো আমরা ধীরে ধীরে কি অগ্রসর হচ্ছি না? ইয়েস স্যার আমরা এমন ভাবে অগ্রসর হচ্ছি যাতে আমরা গ্রামারও আমাদের কমপ্লিট হয়, প্লাস আমরা যেন ইংলিশেও কথা বলতে পারি। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিন্তু রেগুলার ভাবে ক্লাস করতে হবে। ইয়েস স্যার আমার কথাগুলো আপনাদের বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই জন্য বলা হয় প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যতই চর্চা করবেন, দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ উইল বি স্কিল। যতই চর্চা করবেন ততই আপনি দক্ষ হয়ে উঠবেন। বিলিভ ইট অর নট, দিস ইজ 100% ট্রু। আপনি বিশ্বাস করুন অথবা না করুন, এটাই 100% সত্য কথা বলছি। যে যত বেশি কাজ করবে সে কাজের ততটুকু ফল পাবে। আপনি ভালো কাজ করবেন ভালো ফল পাবেন, খারাপ কাজ করবেন খারাপ ফল পাবেন। ক্লিয়ার? ইয়েস স্যার তাহলে আমরা বুঝলাম সাবজেক্ট বলতে এর ভেতরে আমরা পার্সন সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব ভার্ব কি সম্পর্কে দেখব। আচ্ছা আপনারা জানেন কি ভার্ব কাকে বলে? ক্রিয়া প্রকাশ আমি ধন্যবাদ জানাই। ওখান থেকে একজন বললো যে ভার্বের বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া অথবা কাজ। আমরাও জানি, কিন্তু ইংলিশের ডেফিনিশনটা হচ্ছে ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝা তাকে ইংলিশে ভার্ব বলে। বাংলায় যে শব্দ দ্বারা কাজ করা বোঝা, আর ইংলিশে ওটাকে বলা হয় ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা এখন দেখি আমরা একটু বাংলা দেখবো, তারপরে আমরা ইংলিশে যাব। যেমন যদি বলা হয় যে সে, দেখুন সবাই দেখুন, সে যে রংপুরে যায়, আমাদের বাসার সবার রংপুরে না? জি স্যার আচ্ছা সে রংপুরে যায়। আচ্ছা দেখুন তো এটা একটি শব্দ, এটা একটি শব্দ, এটা একটি শব্দ। কয়টি শব্দ? তিনটি। আচ্ছা তিনটি শব্দ। গভীরভাবে লক্ষ্য করি। আমি ছোট থেকে উদাহরণ দিচ্ছি, তারপর ধীরে ধীরে বড়র দিকে যাব, অ্যাডভান্স। বেসিক থেকে আমি বলছিলাম ধীরে ধীরে কোথায় যাব? অ্যাডভান্সে না? জি স্যার ইয়েস স্যার বি অ্যাটেনটিভ। আপনি একটু মনোযোগী হন। ইয়েস স্যার আমি তোমাকে বলতেছি বি অ্যাটেনটিভ। দেখুন তাহলে এই শব্দ দিয়ে কি কাজ করা বুঝাচ্ছে? ইয়েস না অ্যানসার হবে নো। নো রংপুরে এটা দিয়ে কোনো কাজ করা বুঝাচ্ছে? অ্যানসার হবে নো। কিন্তু যায় এটা দিয়ে কাজ করা বুঝাচ্ছে, তাহলে এইটা হচ্ছে ভার্ব। ইয়েস স্যার তাহলে আশা করি বুঝতে পেরেছি। ইয়েস স্যার আচ্ছা এটা বাংলা গঠন না? এটা বাংলা না? জি স্যার না এটা আমি ইংলিশে লিখেছি। অবশ্যই বাংলা লিখেছি। তাহলে বাংলা গঠন দেখো শুরুতে যেটা থাকে সেটার নাম কি? কর্তা না? কর্তা ইয়েস স্যার হ্যাঁ দেখেন বাংলার ইংলিশ গঠন একটু পার্থক্য আছে। কি আছে বলেন? পার্থক্য যখন আপনি ইংলিশ গঠন করবেন, আমি একটু বুঝেছি, ইংলিশটা লিখে দিচ্ছি। দেখেন শের ইংলিশ হচ্ছে হি, অথবা আমরা ধরতে পারি শি। যদি ছেলে মানুষ পুরুষ মানুষ একজন বুঝায়, আপনারা জানেন যে হি ব্যবহার করতে হয়, আর মেয়ে বা মহিলা একজন বুঝলে শি ব্যবহার করতে হয়। তাই এখন যদি সে বলতে, তো পুরুষ মহিলা তো এখানে উল্লেখ করা নাই, তাহলে হিউ হতে পারে শিউ হতে পারে। ইয়েস স্যার ইয়েস স্যার তাহলে এখন এর সাবজেক্টের উপরে ভার্ব নিতে হবে। যাওয়ার ইংলিশ হচ্ছে আমি এখানে লিখে দিলাম গোস, আর রংপুরে বুঝালে টু রংপুর। টু রংপুর বাংলা অর্থ হলো সে রংপুরে যায়। এখন কথা হচ্ছে দেখুন যে দেখুন এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশ যদি দেখি, ইংলিশের শুরুতে কি থাকবে? সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকবে কি? ভার্ব, তারপরে অবজেক্ট এক্সটেনশন আলাদা এলিমেন্ট গুলো থাকবে। কিন্তু বাংলার ক্ষেত্রে প্রথমে থাকবে কি? সাবজেক্ট। সাবজেক্ট বলতে আমি ইংরেজি লিখে দিচ্ছি বুঝার সুবিধাতে কর্তা, এগুলো সাবজেক্ট ঠিক আছে, বাংলা ইংলিশ ঠিক আছে, কিন্তু তারপরে থাকে কর্ম। কি থাকে? কর্ম। তারপরে কি থাকে জানেন? ক্রিয়া। তাহলে ভার্বটা সবারই শেষে থাকে। বাংলা বাক্যে ভার্বটা কোথায় থাকে? শেষে। কিন্তু ইংলিশের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বটা আসে। তাহলে এটা আমরা সবাই বুঝতে পেরেছি। জি স্যার তাহলে যখন আমরা ইংলিশ কোন সেন্টেন্স গঠন করব, সাবজেক্টের পরে আমাদের ভার্ব নিতে হবে। ইয়েস স্যার এটা ইংলিশের নিয়ম। আর নিয়মকে বলা হয় ব্যাকরণ, ব্যাকরণকে বলা হয় ইংলিশে গ্রামার। ব্যাকরণকে ইংলিশে কি বলা হয়? গ্রামার। আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এবার আমরা লক্ষ্য করি, ইংলিশে আমরা দেখলাম সাবজেক্টের উপর ভার্ব, কিন্তু বাংলার ক্ষেত্রে ভার্বটা থাকে সবার কি? তাহলে এবার আমরা ভার্ব সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। ইয়েস স্যার আচ্ছা এখানে কে বলতে পারবেন ভার্ব কয় প্রকার? সামতাই কেউ বলতে পারবেন ভার্ব কয় প্রকার? পাসন আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি কোনো ইসলামিক বক্তা নই, বুঝছেন? আমি একজন সাধারণ মানুষ, যে খুবই সাধারণ একজন মানুষ।
সূরা হুজরাতের একটা আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয় আমি প্রতিটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ইয়েস স্যার। নিশ্চয় আমি প্রতিটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সূরা হুজরাতের আয়াত আছে, যারা এখানে স্টাডি করেন, ইসলামিক স্টাডি করেন, যারা মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, তারা যা অবশ্যই এটা দেখতে পাবেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন নিশ্চয় আমি প্রতিটা জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এখন প্রশ্ন হচ্ছে ভার কয় প্রকার? ভার হচ্ছে জোড়ায় জোড়ায়, দুই 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 করে। কয় কয় করে বলেন? দুই 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 করে। এখন অনেকে বলবেন এটা কেমন কথা স্যার? আই ক্যান নট বাট লাভ, আমি না হেসে পারলাম না। আই কুডন্ট বাট লাভ, আমি না হেসে স্যার পারলাম না। আপনার কথা শুনে আসলে আপনারা হাসবেন এবং শিখবেনও। ভার্ব দুই প্রকার। কয় প্রকার? সব জিনিস দুই প্রকার না? এ দিন আছে দেখি রাত আছে না? যদি রাত না থাকতো তাহলে দিনের অস্তিত্ব থাকতো? তাহলে ভার্ব দুই প্রকার। দেখুন আমরা আমাদের সারা জীবন পড়ায় ভার্ব দুই প্রকার। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, না প্রিন্সিপাল, এটার নাম অনেকে বলে মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব। একটা প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব। আর দুই নম্বর হচ্ছে অক্সিলারি ভার্ব, এ ইউ এক্স অক্সি এল আই এ আর অক্সিলারি, অনেকে এটার নাম হচ্ছে হেল্পিং ভার্ব। কি ভার্ব? হেল্পিং ভার্ব। এই দুটো পড়ে আমাদের পড়াশোনার গণ্ডি শেষ হয়ে যায়, যার কারণে আমরা ব্যর্থতা হই, হতাশ হই। এটা কিন্তু নিয়ম নয়। ভার্ব দুই প্রকার আমরা সবাই জানি। একটি হচ্ছে মেইন অথবা প্রিন্সিপাল ভার্ব। মেইন মানে প্রধান, প্রিন্সিপাল মানে হচ্ছে মূল অথবা প্রধান, এগুলো তো জানেন। ইয়েস স্যার। আপনাদের একটু বলি। আরে ইয়েস স্যার। আপনারা জানেন যে সূর্য যেটা, রবি সেটা, না? ইয়েস স্যার। আদিত্য সেটা, ইয়েস স্যার। তপন সেটা, ভানু সেটা। এটা সূর্যের সমার্থক শব্দ। ইয়েস স্যার। তাহলে ইংলিশে কিছু সমার্থক শব্দ বলি, যে মেইন মানে হচ্ছে প্রধান, প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান, প্রাইম মানে হচ্ছে প্রধান, বেসিক মানে হচ্ছে মূল অথবা প্রধান, ফান্ডামেন্টাল মানে হচ্ছে মূল অথবা হচ্ছে প্রধান, প্রাইমারি মানে হচ্ছে প্রধান, সুপারিনটেনডেন্ট মানে হচ্ছে প্রধান। বা অনেক সময় আমরা বলি কি অধ্যক্ষ বলি না প্রিন্সিপাল মানে? ইয়েস স্যার। এই প্রিন্সিপাল তো ঝামেলা আছে জানেন, এই প্রিন্সিপাল তো ঝামেলা আছে। দেখেন একটু আপনাদের ক্লিয়ার করে দেই, আর সময় হয় কিনা আমি জানি না। দেখেন পি আর আই এন প্রিন্স সি আই প্রিন্সিপিএল পাল, আবার পি আর আই এন প্রিন্স সি আই পি এল ই। দেখুন শেষে এলি থাকলে এটার বাংলা অর্থ হবে নিয়ম অথবা নীতি। আর যখন শেষে পি এ এল পাবেন তখন হবে অধ্যক্ষ বা প্রধান। ইয়েস স্যার। তাহলে বানান বা স্পেলিং, বানানকে ইংলিশে বলা হয় স্পেলিং। বানানের কম বেশি আছে কিন্তু উচ্চারণ একই রকম হয়, শোনায় একই রকম। দেখেন পি আর আই এন প্রিন্সিপিএল, প্রিন্সিপাল শব্দের অর্থ হচ্ছে অধ্যক্ষ, মূল, এটা বোঝায়। আর এই যে প্রিন্সিপাল পি আর আই এন প্রিন্সিপিএল শেষে এলি থাকলে এটার অর্থ হচ্ছে নিয়ম অথবা নীতি। তো আমি বলছিলাম যে ভার্ব দুই প্রকার, একটা প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব, এটার আরেকটা নাম প্রিন্সিপাল, আরেকটা নাম হচ্ছে মেইন মানে প্রধান, প্রিন্সিপাল মানে প্রধান, আরেকটা হচ্ছে সাহায্যকারী, ওটার আরেকটা নাম হচ্ছে কি হেল্পিং। তো আমরা সবাই জানি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, অর্থাৎ অক্সিলারি ভার্ব, সেমি অক্সিলারি ভার্ব এবং মডেল ভার্ব একসঙ্গে আমরা অনেকে এটাগুলো বলি না, যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডিড, ডাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মাস্ট, অট, নিড, ডেয়ার, এগুলো বলি না? আচ্ছা, এগুলো বাদ দিয়ে কি বলি? আবার মূল ভার্ব আছে। এবার দেখুন ভার্ব, আমি বলছিলাম শুরু থেকে ভার্বের কাইন্ডস, প্রকারভেদ বলেন, ক্লাসিফিকেশন বলেন, দুই দুই করে হয়। তো এই দুই দুই করে আমরা দেখলাম। আর একটা ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটা নাম হচ্ছে নন ফাইনিট ভার্ব। তো ফাইনিট শব্দের অর্থ হচ্ছে সমাপিকা, নন ফাইনিটের বাংলা অর্থ হচ্ছে কি অসমাপিকা। আবার ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে কি জানেন বলেন তো? ট্রানজিটিভ ভার্ব, আর একটা নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে বলা হয় কি? ট্রানজিটিভ। আর যে ভার্বের অবজেক্ট থাকে না সেটার নাম হচ্ছে কি? ইনট্রানজিটিভ। তাহলে ভার্ব কয় প্রকার করে হচ্ছে? ভার্বের আরো অনেকগুলো ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস আছে। আবার আমি বলতেছি ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা অক্সিলারি ভার্ব, এটা গেল দুই প্রকার গেল। আবার ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর একটা নাম হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আবার ভার্ব দুই প্রকার, একটা নাম হচ্ছে ফাইনিট ভার্ব, আর একটা নাম হচ্ছে ইনফাইনিট ভার্ব। আশা করি সবাই বুঝতে পেরেছি। আবার ভার্ব হচ্ছে পজিটিভ ভার্ব আছে, লিঙ্কিং ভার্ব আছে, আরো অনেকগুলো ডেফিনিশন ধীরে ধীরে আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন? হ্যাঁ ইনশাআল্লাহ।